শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, আরও একটি নতুন সকাল, নতুন সূর্যোদয় আর নানান রকম বৈচিত্র্যময়তা নিয়ে হাজির হলো আরও একটি দিন। এমন একটি দিনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকালের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর, জানেন কি, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, অজানা তথ্য, আমাদের টুকিটাকি, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও থাকছে এবং সাথে থাকছে ২১শে সকালের প্রতিদিনের কুইজ। শুরুতেই জেনে নেব আজও আগামীকালের আবহাওয়ার খবরাখবর। আজ সোমবার, বসন্তের তেসরা ফাল্গুন ৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই সাবান ১৪৪৬ হিজরি, বসন্তকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৩০ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশাও পড়তে পারে। দর্শক, আজকের আয়োজনের শুরুতেই থাকছে জানেন কি সেগমেন্টটি। আমাদের এই পৃথিবী কতই না বিচিত্র, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা আসুন জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। ঈগল পাখির বৈজ্ঞানিক নাম অ্যাক্সিপিট্রিডি পরিবারভুক্ত এবং এর বিভিন্ন প্রজাতি রয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ঈগলগুলো আকারে এবং প্রজাতিতে ভিন্ন হতে পারে। সবচেয়ে পরিচিত প্রজাতির ঈগলের বৈজ্ঞানিক নাম হল হ্যালিটাস লিউকোসেফালাস বা বল্ড ঈগল, যা মূলত আমেরিকায় পাওয়া যায়। ঈগল সাধারণত বনে, ঘন জঙ্গলে বসবাস করে থাকে। পৃথিবীতে ৬০ প্রজাতির ঈগল দেখতে পাওয়া যায়। এরা বানর, ছোট জাতের পাখি, টিকটিকি, মাছ, হাঁস, মুরগির ছানা খেয়ে জীবন ধারণ করে থাকে। একটি পূর্ণবয়স্ক ঈগলের ওজন প্রায় ৩০ কেজি পর্যন্ত হতে পারে। লম্বা হয় প্রায় ৩০ থেকে ৩৫ ইঞ্চি। পূর্ণবয়স্ক সুস্থ ঈগল ৪.৫ কিলোমিটারের বেশি ওপরে উঠতে পারে। ঈগল ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে উড়তে পারে। পাখিদের ভেতর ঈগল পাখির জীবনযাত্রাটা একটু ভিন্ন অন্য পাখিদের তুলনায়। প্রতিটি ঈগল পাখি গড়ে প্রায় ৭০ বছর করে বাঁচে। কিন্তু ঈগল পাখির বয়স যখন ৪০ বছরে তখন একটা ঈগল পাখি পৌঁছায়, তখন ঈগল পাখি ঠিক মতো শিকার করতে পারে না, কারণ ওই সময়টাতে ঈগলের ঠোঁটটা অনেক ভারী, মোটা আর ভোঁতা হয়ে যায়। পাখাগুলো ভারী ও পালক পুরাতন হয়ে যায়। পায়ের নখগুলো অনেক বড় হয়ে বাঁকিয়ে যায়, কিছুটা গোল আকৃতি ধারণ করে, যার জন্য ঠোঁট দিয়ে ঠিকমতো শিকারকে আক্রমণ করতে পারে না এরা। নখ দিয়ে শিকারকে ধরতে পারে না, আর পাখা ভারী হওয়ার কারণে উড়তেও পারে না, যে কারণে ওই অবস্থায় বেঁচে থাকাটা অনেক কষ্টের হয়ে যায়। এই অবস্থাতে কিছু ঈগল মারা যায়। কিছু ঈগল উঁচু পাহাড়ের চূড়াতে অবস্থান করে। নিজের ঠোঁটকে শক্ত পাথরের সাথে বাড়ি মেরে মেরে ঠোঁটটাকে ভেঙে ফেলে।
অপেক্ষা করে নতুন ঠোঁট কবে আবার গজাবে। একটা নতুন ঠোঁট আবার নতুন করে গজাতে 3 মাস সময় নেয় প্রায়। এর ভেতরে ঈগল পাখিটিকে কোনো খাবার গ্রহণ করতে পারে না, এমনকি পানি পর্যন্ত খায় না। অপেক্ষার পর যখন নতুন ঠোঁটের পুনরাবৃত্তি হয়, নতুন ধারালো ঠোঁট দিয়ে পায়ের নখগুলো কেটে ফেলে, পাখার পালকগুলো ছিঁড়ে ফেলে। অপেক্ষা করে আরও 1 মাস নতুন পাখা আর নখের জন্য। আবার যখন নতুন পাখা নখ ফিরে পায়, তখন আবার ঈগল শিকারে বের হয়। এই প্রক্রিয়াটা প্রায় 4 মাস ধরে চলতে থাকে। যে ঈগলটি পূর্ণ চক্র ধরে রাখতে পারে, সেটি 70 বছর পর্যন্ত বাঁচতে পারে। প্রায় সব ঈগলকেই এই পরিবর্তন বা লাইফ প্ল্যাটফর্মটা মেনে নিতে হয়। দর্শক, আমাদেরও উচিত বিপদের সময় বা খারাপ সময়ে মাথা ঠান্ডা রেখে ভালো সময়ের জন্য অপেক্ষা করা, ভেঙে না পড়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে মোকাবেলা করতে হবে দুঃসময়কে। মানুষ সৃষ্টির সেরা জীব হলেও প্রকৃতির অন্যান্য সৃষ্টি থেকেও সে জীবনের জন্য মূল্যবান কিছু শিক্ষা নিতে পারে। পৃথিবীর সব কিছুই মানুষের মঙ্গলের জন্যই তৈরি। প্রত্যক্ষভাবে সবকিছু আমাদের উপকার না করলেও পরোক্ষভাবে অনেক সৃষ্টি তাদের নীতি বা আদর্শ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারে। দর্শক, দেখছিলেন জানেন কি সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় কাটে ডাইনিংয়ে, আর তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত দিনের সব রকমের খাবারে। সেই খাবার শেষে যদি থাকে একটু আকর্ষণীয় ডেজার্ট, তবে তো কথাই নেই। ভোজনপ্রিয় সেসব মানুষের জন্য আমাদের আজকে ডেজার্টের রেসিপির আয়োজন। আজকে আমরা শিখব কিভাবে নানান রকম ফল দিয়ে ডেজার্ট বানাতে হয়। জানিয়ে দিচ্ছি ডেজার্টটি বানাতে কী কী উপকরণ লাগছে। উপকরণগুলো হলো কমলা, কিউই ফল, পার্সিমন, জাম্বুরা, কলা, আপেল, এগার এগার, তরল দুধ, কনডেন্সড মিল্ক, ক্রিম দুধ ইত্যাদি। প্রিয় দর্শক, এবার চলুন দেখে নিই এর একটি প্রস্তুত প্রণালীর ভিডিও ক্লিপ।
দর্শক, আমাদের সবার বাসায় এমন কিছু সদস্যরা থাকেন যারা ফল সরাসরি খেতে চান না। তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব দারুণ একটা কিছু হতে পারে। এই নানান ধরনের ফলগুলো এই একটা ডেজার্টের মধ্য দিয়ে আমরা খেয়ে নিতে পারি। সুস্বাদু এই ডেজার্টটি দেখছিলাম ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। তবে বিরতির পর থাকছে আরও অনেক আয়োজন, তাই থাকুন 21 সকালের সাথেই। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি 21 সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি। দর্শক, আমাদের মাঝে মাঝেই মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা নেই। আমাদের জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও তো শেষ নেই। আমরা জানি বা কতটুকু? তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে আজ একটু সহযোগিতা তো করতেই পারি। আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়েই আজকের এই বিশেষ আয়োজন অজানা তথ্য। প্রথম পেন্সিল কে আবিষ্কার করেন সেটা তো জানা যায়ই না, এমনকি প্রথম কারা পেন্সিল আবিষ্কার করেন সেটা নিয়েও আছে ধোঁয়াশা। তবে এটা মোটামুটি নিশ্চিত, প্রথম পেন্সিল ব্যবহার করে রোমানরা। তবে ওই রোমানদের পেন্সিল এখনকার প্রচলিত পেন্সিলের মতো ছিল না মোটেই। রং করতে যেরকম তুলি ব্যবহার করা হয়, রোমানরা সেরকম এক ধরনের পেন্সিল ব্যবহার করত প্যাপিরাসে লেখালেখির জন্য। প্যাপিরাসকে সে সময়কার কাগজ বলা যায়। প্যাপিরাস নামক গাছের বাকল শুকিয়ে তাতে রোমানরা লেখালেখি করত। তাই ওই কাগজ ধরনের জিনিসটার নামও হয়ে গিয়েছিল প্যাপিরাস। আর পেন্সিল নামটা এসেছে লাতিন শব্দ পেনিসিলিয়াস থেকে। পেনিসিলিয়াস মানেই হচ্ছে ছোট্ট লেজ। 1565 সালের কিছু আগে ইংল্যান্ডের বোরোডেল নামে এক জায়গায় গ্রাফাইটের একটা বিশাল খনি পাওয়া যায়। আর সেই গ্রাফাইটগুলো ছিল যাকে বলে একদম খাঁটি গ্রাফাইট। সেই খনি আবিষ্কার থেকেই আধুনিক পেন্সিলের ইতিহাসের শুরু। তো গ্রাফাইট আবিষ্কার তো হলো, কিন্তু মানুষ তো তখনও জানে না গ্রাফাইট দিয়ে আসলে কি করা যায়। তারা দেখলো এই জিনিস দিয়ে খুব সুন্দর দাগ দেয়া যায়। তারা জাহাজে চিহ্ন দেওয়ার জন্য গ্রাফাইটের ব্যবহার করতে লাগলো। এভাবেই গ্রাফাইট দিয়ে লেখালেখি আরম্ভ হলো। এখনও পেন্সিলের যে শীষ থাকে সেটাই গ্রাফাইট। ততদিনে ইংল্যান্ডে পেন্সিল হিসেবে গ্রাফাইটের ব্যবহার শুরু হয়ে গেছে। খনি থেকে গ্রাফাইট বের করে কেটে কেটে সেগুলো পেন্সিল হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু পৃথিবীর অন্য কোথাও আর ওরকম খাঁটি গ্রাফাইটের খনি পাওয়া গেল না। যে কয়েকটা গ্রাফাইটের খনি পাওয়া গেল, সব কটিতেই গ্রাফাইটের সঙ্গে অন্য কোনো না কোনো ধাতু মিশে থাকে। তখন গ্রাফাইটকে আলাদা করতে গেলে আগে গুঁড়া করতে হয়। সেই গুঁড়া কামানের গোলায় ব্যবহার করা যায় বটে, কিন্তু পেন্সিল হিসেবে ব্যবহার করা যায় না। সুতরাং পেন্সিলের ওপর ব্রিটিশদের একচ্ছত্র আধিপত্য থেকেই গেল। প্রথম গ্রাফাইটের গুঁড়াকে আবার কঠিন গ্রাফাইটে রূপান্তরিত করে পেন্সিল বানানো শুরু হয় জার্মানির নিউরেমবার্গে। তবে সেই পেন্সিল ব্রিটিশদের পেন্সিলের মতো অত ভালো ছিল না। পরে আস্তে আস্তে গ্রাফাইটের গুঁড়াকে সুন্দর করে কঠিন গ্রাফাইটে রূপান্তরিত করার কৌশল বের করে ফেলে মানুষ। আর এখনকার পেন্সিলে তো গ্রাফাইটের শীষটা কাঠ দিয়ে মোড়ানো থাকে। পেন্সিলের শীষকে এভাবে কাঠ দিয়ে মোড়ানোর কৃতিত্ব এক ইতালিয়ান দম্পতির। নাম তাদের সিমোনিও বার্নাকোত্তি আর লিন্দিয়ানা বার্নাকোত্তি। তারা একটা কাঠের মাঝে গর্ত খুঁড়ে তাতে গ্রাফাইটের শীষ ঢুকিয়ে দিতেন। তবে কিছুদিনের মধ্যেই এর চেয়ে ভালো বুদ্ধি বের হয়ে গেল। কাঠের টুকরোকে দুই ভাগ করে দুই টুকরোতেই গর্ত করা হলো। তারপর মাঝখানে গ্রাফাইটের শীষ ভরে আঠা দিয়ে টুকরো দুটো লাগিয়ে দিলেই হয়ে গেল সুন্দর একটা পেন্সিল। এখনো পেন্সিল এভাবেই বানানো হয়। পরবর্তীতে পেন্সিলের আরেকটা বড় পরিবর্তন ঘটলো। পেন্সিলের শেষ মাথায় রাবার জুড়ে দেয়া হলো। আর এরকম পেন্সিলের নকশা করে তার পেটেন্ট করিয়ে নিলেন হেইমেন লিপম্যান নামের এক ভদ্রলোক। পরে তিনি জোসেফ রেকেনডর্ফার নামের আরেক ভদ্রলোকের কাছে বেশ চড়া দামে সেই পেটেন্ট বিক্রি করে দিলেন। বিখ্যাত পেন্সিল নির্মাতা প্রতিষ্ঠান ফেবার ক্যাসেলের সঙ্গে এই পেটেন্ট নিয়ে একসময় খিটিমিটি লেগে যায় জোসেফের।
শেষমেশ আদালতের রায়ে অবৈধ ঘোষিত হয় তার সেই পেটেন্ট, অর্থাৎ এখন যে কেউ রাবারওয়ালা পেন্সিল বানাতে পারে। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্টটি নিয়ে। সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং 21 সকালের প্রতিদিনের কুইজ। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, তাই না? আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই। অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে। দর্শক, আমরা চাইলে বাসায় বসে বসে আজ অবসরে তৈরি করে নিতে পারি আকর্ষণীয় একটি ফুলদানি। জানিয়ে দিচ্ছি এই ফুলদানি বানাতে কি কি উপকরণ লাগছে। উপকরণগুলো হলো আইসক্রিমের কাঠি, একটি স্কেল, বাঁশের শলা, সুপার গ্লু, কাঁচি ইত্যাদি। এবার দেখে নেব কাগজের এই ফুলদানি তৈরির একটি ভিডিও ক্লিপ। দর্শক, চমৎকার একটি ফুলদানি বানানো তো দেখে নিলাম আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে। আমাদের এবারের আয়োজন 21 সকালের প্রতিদিনের কুইজ। আজকের কুইজটি হচ্ছে 21 সকালের আজকের আয়োজনের অজানা তথ্য সেগমেন্টটির আলোচ্য বিষয় কি ছিল। আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন 21 টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের লিংকের কমেন্ট বক্সে। সঠিক উত্তর দিয়ে আপনারাও জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। তাই বেশি বেশি করে কমেন্ট করুন এবং থাকুন 21 সকালের সাথে। আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগছে বলুন তো? আপনাদের সেই মতামত, পরামর্শ, ভালো লাগা, মন্দ লাগা সব কিছু আমরা জানতে চাই। জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8802-5501, 4316-25। ইমেল অ্যাড্রেস সকাল@21-tv.com। দর্শক, আমরা কিন্তু থাকবো আপনাদের সেই মতামতগুলো জানার অপেক্ষায়। দর্শক, আমরা দেখতে দেখতে আজকে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি।
প্রতিদিন সকাল ৭:৩০ মানেই আমরা কিন্তু হাজির হয়ে যাই ২১শে টেলিভিশনের পর্দায় আপনাদের জন্যে। তাই সকালটা যখন আপনাদের সাথে শুরু হয় তখন আমার তো দিনটা বেশ ভালো কাটে, আপনাদেরও নিশ্চয়ই তাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ২১শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথেই। বিদায় নিচ্ছি এবং আবারও সবাইকে জানাচ্ছি শুভ সকাল।